আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? প্রতিদিনের ধারাবাহিকতায় আমাদের সেই এমসিকিউ ভট জৈব রসায়নে সেটির আজকে পর্ব হচ্ছে 6। আমাদের কোয়েশ্চেন নাম্বার 26 থেকে 30 পর্যন্ত আলোচনা করা হবে। আজকের টপিকগুলো খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সবাই সাথে থাকো, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ এগুলো সলভ হয়ে যাবে। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যদি একটু দেখি যে নিচের কোনটি অর্থ-প্যারা নির্দেশক? ভালো করে খেয়াল করো। নিচের কোনটি অর্থ-প্যারা নির্দেশক? আরেকটা কথা বলছে হচ্ছে নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ? বেনজিন চক্রে নাইট্রো গ্রুপ বা নাইট্রো মূলক যুক্ত থাকলে কত নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে? আমার এই টোটাল 100টা এমসিকিউর ভিতরে সবথেকে বেশি প্রশ্ন একটা টপিক থেকে করা হয়েছে, সেটা হচ্ছে এটা। কারণ এই টপিক থেকে প্রতি বছর অনেক প্রশ্ন থাকে এবং এই টাইপের প্রশ্ন থাকে। এজন্য আমি এখান থেকে 3টা প্রশ্ন রাখছি। 3টা প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে একটাই। ঠিক আছে? তো আমি অর্থপ্রেরণা নির্দেশক নিয়ে একটা আলাদা ভিডিও করছি যে অর্থপ্রেরণা নির্দেশক, মেটা নির্দেশক এই টাইপের। তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর এইখানে আমি যতটুকু দরকার ততটুকু বলে যাচ্ছি। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করো। আমরা যখন একটা বেনজিন আঁকতেছি, সেই বেনজিনের 6টা কার্বন আছে। এখানে প্রত্যেকটাতে কয়টা? একটা করে কার্বন। টোটাল হচ্ছে কয়টা কার্বন? সরি, 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আছে। অর্থাৎ আমাদের যে আণবিক সংখ্যা যেটা C6H6। এখন এই যে প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু সমতুল, মানে সমতুল বলতে যেটা বোঝায় প্রত্যেকটা হাইড্রোজেন কি হতে পারে? যে কোনো একটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। হ্যাঁ, বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেভাবে হয়, কিন্তু কোনো একটা হাইড্রোজেন যদি কোনো একটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, তখন প্রত্যেকটা হাইড্রোজেনের সমতুল থাকে না। তখন হচ্ছে সেই ডিটেক্ট করে, সেই নির্দেশ করে যে এর পরবর্তী কোন হাইড্রোজেনটা, মানে কোন কার্বন থেকে কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। ইচ্ছামতো প্রতিস্থাপিত হতে পারবে না। এই জিনিসটা বুঝছো কিনা? এখন আমরা যদি এখানে ধরে নেই যে এখানে একটা OH মূলক আসছে। কি মূলক আসছে? OH মূলক। এখন OH মূলকটা যখন আসবে তখন আমরা মেকানিজম দিয়ে যেটা দেখি, 3টা কার্বন, অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি বলি 2 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার এবং এটা 6 নাম্বার। 2 4 এটাকে আমরা বলি অর্থ, আর সরি 2 6 আর 4টা হচ্ছে প্যারা। এটা হচ্ছে অর্থ আর এটা কি? প্যারা। এই 3টা পজিশনে, অর্থাৎ 2 4 6 যেটাকে বলি, অর্থাৎ যেখানে কোনো একটা মূলক যুক্ত হবে তার দুই পাশে 2টা কার্বন, সেটা 2 নাম্বার। এটা তো সবসময় 1 নাম্বার হবে, যেখানে যুক্ত হবে সেটা 1 নাম্বার হয়ে যাবে। এর পাশাপাশি যে 2টা কার্বন থাকবে সেই 2টা কার্বন হচ্ছে অর্থ পজিশন, আর সরাসরি অর্থাৎ বিপরীত পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্যারা পজিশন। তো এখানে যদি OH মূলকটা এসে যুক্ত হয় তাহলে সাধারণত দেখা যায় যে এই 3টা কার্বনের ইলেকট্রন ঘনত্ব আগের থেকে বেড়ে যায়। হ্যাঁ, মানে অর্থপ্যারা নির্দেশককে আরো 2টা নামে ডাকা হয়। একটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে যে অ্যাক্টিভেটিং গ্রুপ। ঠিক আছে? আর মেটা নির্দেশক যেটা আছে, যে আমরা যদি আরেকটা যৌগ একটু নিচে লিখি ছোট করে, এইখানেও আমাদের হচ্ছে যদি নাইট্রো মূলক আসে, কি মূলক বলছি? নাইট্রো মূলক। তাহলে সেখানে এরকম আমাদের কি থাকবে? আর 5টা হাইড্রোজেন থাকবে, বাট সব হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারবে না। এইখানে এই 3 নাম্বার এবং 5 নাম্বার যে অবস্থানে যে হাইড্রোজেনগুলো আছে, পরবর্তী যে প্রতিস্থাপিত যে হাইড্রোজেনটা হবে সেটা হচ্ছে 3 আর 5 নাম্বার। এই 3 5 এই পজিশনটার নামটা হলো মেটা। এটার নাম কি বলছি? মেটা। তার মানে কি বুঝলাম এখান থেকে? বুঝলাম হচ্ছে বেনজিন বলয়ে কোনো একটা মূলক বা কোনো একটা ইলেকট্রোফাইল যখন এসে যুক্ত হয়ে যাবে, তখন সেই ডিটেক্ট করবে যে এর পরবর্তী হাইড্রোজেনটা কোন কার্বন থেকে প্রতিস্থাপিত হবে। মানে এরপরে যখন তারা আবার অনেক নাইট্রেশন বিক্রিয়া আছে, হ্যাঁ, সালফোনেশন আছে, হ্যালোজেনেশন আছে, বিভিন্ন বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াগুলোতে আসলে পরবর্তী ইলেকট্রোফাইল কোথায় এসে যুক্ত হবে সেটা তারাই নির্দেশ করবে। তো আমরা এখানে টোটাল যে 5টা পজিশন পেলাম, 5টা পজিশনে 3টা পজিশন হচ্ছে অর্থোপ্যারা 2 4 6, আর 2টা পজিশন হচ্ছে মেটা পজিশন। তো মেটা পজিশন দেখো মাত্র 2টা পজিশনে মোটামুটি ইলেকট্রন ঘনত্ব থাকে, এখানে বৃদ্ধি হয় না। আর 3টা পজিশন ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যায় মানে এই 3টা পজিশন থেকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ বেনজিনের যে টোটাল যে ইলেকট্রন ঘনত্ব ছিল তার থেকে কিন্তু হ্রাস পাচ্ছে। এজন্য এটাকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। ক্লিয়ার কিনা? তো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ হচ্ছে অর্থোপ্যারা বা অ্যাক্টিভেটিং গ্রুপ, আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ হচ্ছে কি? মেটা নির্দেশক।
বা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ক্লিয়ার? তো বেনজিনটা মাঝামাঝি। এবার এটা গেল হচ্ছে আমাদের অর্থোগোনাল নির্দেশক সম্পর্কে একটু ধারণা, যেটা আমি ওইখানে আরো ব্যাখ্যা দিয়েছিলাম। এখানে এবার খেয়াল করো, আমাদের মনে রাখতে হবে কিভাবে। তোমাদের যে নোটটা করা হয়েছে বা তোমাদের সামনে যে শীটটা আছে সেখানে কিন্তু নিচে ছোট করে একটু লেখা আছে, সেটা হলো অর্থোগোনাল নির্দেশক যদি হয় সেক্ষেত্রে সাধারণত একক বন্ধন থাকে। কি বন্ধন থাকে? একক বন্ধন। এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে যদি একটু খেয়াল করো সবাই, যে এখানে আমাদের আছে অ্যামিন মূলক। কি মূলক আছে? অ্যামিন মূলক আছে, কি ওইস আছে, তাই না? তারপরে আরো কি আছে? আরো আছে হচ্ছে CH3 মূলক, ঠিক আছে? তারপর আছে Cl, তারপরে F মাইনাস, এরকম মানে হ্যালোজেন। কি বলছি? হ্যালোজেন, তাই তো? তো এই যে মূলকগুলো, অথবা তুমি বলতে পারো OCH3 অ্যালকক্সি মূলক, এগুলোর ভিতরে তুমি যদি এর গাঠনিক সংকেতগুলো দেখো, এগুলো কিন্তু সবই হচ্ছে একক বন্ধন। এই যে ওর সাথে হাইড্রোজেন একক বন্ধন, সির সাথে এখানে হাইড্রোজেন, সব একক বন্ধন। তার মানে এই একক বন্ধনযুক্ত সাধারণত যে যৌগগুলা থাকে তারা যদি এইখানে ইলেকট্রোফাইল হিসেবে প্রথম যুক্ত হয়, সাধারণত আমাদের বেনজিন বলয়ে 2, 4 এবং 6 তিনটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ঠিক আছে? এজন্য এদেরকে আমরা বলি অর্থোফেরা নির্দেশক। আর মেটা নির্দেশকের উদাহরণগুলো যদি একটু খেয়াল করো, সেখানে সাধারণত মনে রাখবে হচ্ছে NO2। হ্যাঁ, এটা অনেক বেশি আমাদের আসে। NO2 কিন্তু আসলে গাঠনিক সংকেতটা এরকম, বুঝতে পারছো? এটার গাঠনিক সংকেতটা মূলত এরকম, এখানে পাই বন্ধন থাকে। অর্থাৎ এখানে আরো একটা বিষয় আছে, যে যে মৌলটা এখানে আমাদের কিসের সাথে, বেনজিনের কার্বনের সাথে যেটা যুক্ত হবে, তার সাথে যারা আছে তারা যদি এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হয়, তড়িৎ ঋণাত্মকতার মান যদি বেশি থাকে, তার মানে সে কি করে? সে যে কাজটা করে, যে এখানে মনে করো অক্সিজেন আছে নাইট্রোজেনের সাথে, ঠিক আছে? তাহলে অক্সিজেনের কাজ হলো সে ইলেকট্রন ঘনত্ব মানে তার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে সে ইলেকট্রন টেনে নিবে। টেনে নিলে কি হবে? এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কার্বন থেকে বেশি, সে আবার ভিতর থেকে ইলেকট্রন টান দিবে। মানে মেটা নির্দেশকে যেটা হয়, বেনজিন থেকে ইলেকট্রন উইথড্র করে নেয়। আর অর্থোফেরা নির্দেশকে কি করে? তারা বেনজিন বলে ইলেকট্রন দান করে। ক্লিয়ার কিনা? এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর অর্থটা হলো এটা থেকে প্রশ্ন আসে। তো এখানে তাহলে আমরা কি বললাম? SO3H আছে, এরপরে আছে হচ্ছে অ্যাসিড। মনে করো অ্যাসিড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, বা অ্যাসিড মানে অ্যাস্টার আছে, অ্যাসিড হ্যালাইড আছে, এই টাইপের। ঠিক আছে? অর্থাৎ অ্যাসিড এবং অ্যাসিডের জাতক যারা আছে তাদেরকে আমরা বলছি হচ্ছে মেটা নির্দেশক। তাহলে এটা সহজ করে মনে রাখবা, যে যদি এইখানে যদি সবগুলো যদি তুমি এখানে গাঠনিক স্ট্রাকচারটা দেখো, যেমন এখানে অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই যে এখানে দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে। তারপরে তুমি যদি অ্যালডিহাইড কিটোন দেখো, হ্যাঁ, এই যে কার্বনিল মূলক আছে, তারপরে মনে করো অ্যালডিহাইড কিটোন, তাহলে অ্যালডিহাইড কিটোনেও কি আছে? এখানে পাই বন্ধন আছে। তার মানে সাধারণত যে সকল মূলকের ভিতরে একক বন্ধন থাকে শুধুমাত্র তাদেরকে আমরা কি বলছি? অর্থোফেরা নির্দেশক। আর যাদের ভিতরে দ্বিবন্ধন বা পাই বন্ধন থাকে, এটা মনে রাখার জন্য বললাম, এদেরকে হচ্ছে কি বলছি? মেটা নির্দেশক বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা যদি এইখানে দেখো একটু একটা ব্যাখ্যা দিয়ে তিনটা প্রশ্নের আনসার দিয়ে ফেললাম। তো নিচের কোনটি অর্থোফেরা নির্দেশক? তাহলে এইখানে দেখো এই নাইট্রো মূলকে এখানে দ্বিবন্ধন আছে, অ্যাসিড বলছিলাম অ্যাসিডে দ্বিবন্ধন আছে, অ্যালডিহাইডে কি আছে? পাই বন্ধন আছে, নাইকোনটাতে অ্যামিন মূলকে, তার মানে এটা হচ্ছে অর্থোফেরা নির্দেশক। ক্লিয়ার সবাই? তো এটা দেখলে তোমরা বুঝতে পারবা। বেনিসের বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই যে নিষ্ক্রিয় শব্দটার অর্থ হচ্ছে মেটা নির্দেশক। তাহলে মেটা নির্দেশক হলে কি হবে? দেখো এখানে এই যে অক্সিজেনের সাথে কার্বনের একক বন্ধন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের একক বন্ধন, এখানে অক্সিজেনের সাথে কার্বনের একক বন্ধন, এই যে COCH3, এটা একটু খেয়াল করো। COCH3, এই যে CO মূলক, অর্থাৎ এই কার্বনের সাথে অক্সিজেনের এখানে পাই বন্ধন আছে বা দ্বিবন্ধন আছে। আশা করি আর সমস্যা হবে না। তারপর একটা যদি আসো, যে এখানে বেনজিন চক্রে যদি নাইট্রো মূলক থাকে তাহলে কত নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকবে? তো এখানে নাইট্রো মূলকটাই হচ্ছে কি বলছিলাম? মেটা নির্দেশক। তার মেটা পজিশনটা ছিল 3, 5। কি বলছিলাম? 3 এবং 5। তাহলে এখানে আনসারটা আছে 3, অর্থাৎ আমাদের আনসার শেষ। ক্লিয়ার না? ওকে, তো এইভাবে করে যাও, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, আমি আবারও বলছি। এজন্য এটা থেকে আমি 3টা প্রশ্ন রাখছি তোমাদের জন্য। ওকে, 29 নম্বরটা যদি একটু দেখো, যে কোন বিক্রিয়ার ফলে টলুইন উৎপন্ন করা সম্ভব? এখানে 4টা বিক্রিয়া আছে, একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, একটা হচ্ছে উডস বিক্রিয়া, একটা কোব, আর একটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। এগুলো একটু খেয়াল করো। টলুইন উৎপন্ন করা যায়। এই টলুইনটা সাধারণত আমাদের দুইটা খুব প্রসিদ্ধ প্রস্তুতি আছে। একটা ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন, সেখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বেনজিন, ঠিক আছে?
এটাকে বলা হয় কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, আমরা সেখান থেকে টলুইন পাই। ঠিক আছে, তো টলুইন আমি যদি একটু হালকা লিখে দিই CH3Cl, আর এখানে কি থাকবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইখানে টলুইন আর HCl। যাই হোক, তাহলে এইটার নাম হচ্ছে টলুইন, এটার নাম কি টলুইন। বেনজিনের উপরে যদি অ্যালকাইল মূলক থাকে এটার নাম হচ্ছে টলুইন বা অ্যালকাইল বেনজিন, ওকে, বা মিথাইল বেনজিন। যাই হোক, এখন দেখো ক্যানিজাবা বিক্রিয়াটা সম্পর্কে আমার একটু তথ্য নেই। আচ্ছা, তার আগে আমরা এটা শেষ করি। এটা গেল হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। আর একটা বিক্রিয়া আছে যেখানে হচ্ছে তোমার একটা অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড বুঝো, অ্যারোমেটিকের সাথে একটা হ্যালোজেন থাকবে, এখানে সোডিয়াম থাকবে, সোডিয়াম ধাতু, আবার অ্যালকাইল হ্যালাইড থাকবে। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা এইভাবে লিখি CH3Cl। আচ্ছা, এখানে হচ্ছে শুষ্ক ইথার, শুষ্ক ইথার, এই শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা এখান থেকে যেটা পাবো, এই যে বেনজিন, এখানে দেখো এই বেনজিন, এখানে যেটা হয় একটু যদি সহজ করে দেখায়, এখানে সোডিয়াম ধাতু আর ক্লোরিন মিলে এখানে সোডিয়াম ক্লোরাইড হবে 2NaCl, বুঝতেছো কিনা? আর এইখানে তাহলে কি এসে যুক্ত হবে, এখানে এই যে বেনজিনের সাথে এই CH3টা যুক্ত হলো, তাহলে এটার নাম কি হয়ে গেল টলুইন, এটার নাম কি হলো টলুইন। এখন এই বিক্রিয়াটার নামটা হলো উডস-ফিটিক বিক্রিয়া। কি বলছি? উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়াটা কি বললাম, যে সোডিয়াম ধাতু এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে এখানে টলুইন উৎপন্ন করে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। বুঝতে পারছো কিনা? এখন দেখো তোমাদের সমস্যা যেটা হয়, এখানে খ নম্বরে একটা উডস বিক্রিয়া আছে। কি আছে? উডস বিক্রিয়া। এখন উডস বিক্রিয়াটা উডস-ফিটিকটা কাছাকাছি, এখানে শুধুমাত্র পার্থক্যটা হলো এখানে কি আছে দেখো তো, একটা বেনজিন আছে, অ্যারোমেটিক যৌগ আছে। তো আমাদের উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ সেখানে শুধুমাত্র কি থাকবে, দুইটা অ্যালকাইল হ্যালাইড থাকবে। আমি আবারও বলছি, মেকানিজমটা একই রকম, শুধু এই যে দুইটা কি আছে অ্যালকাইল মূলক, আর এখানে একটা আছে অ্যালকাইল, একটা কি অ্যারাইল। এখানে মাঝখানে একই রকম, এই যে শুষ্ক ইথার থাকবে, কি থাকবে শুষ্ক ইথার। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইথেন, CH3 অ্যালকেন পাবো। তাহলে এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। কি বলছি, উডস বিক্রিয়াটা অ্যালকেন প্রস্তুতি আর উডস ফিটিকটা হচ্ছে টলুইন। ক্লিয়ার তো? তাহলে এটা নিয়ে যেন ঝামেলা না হয়। আচ্ছা, বাকি যে দুইটা আছে সেই দুইটা নিয়ে যদি একটু বলি, বাকি দুইটা আছে হচ্ছে ক্যানিজাবা বিক্রিয়া আর একটা হচ্ছে কোপ বিক্রিয়া। ক্যানিজাবা বিক্রিয়াটা আমরা সামনে দেখবো। সেখানে আছে হচ্ছে তোমার ফর্মালডিহাইড, মানে দুই অণু অ্যালডিহাইড বা মিথানল যেটাকে বলো, সেটা হচ্ছে মানে গাঢ় ক্ষারের মানে উপস্থিতিতে এখানে স্বতঃস্ফূর্ত জারণ বিজারণ ঘটে। তো অ্যালডিহাইড একটা জারিত হয়ে তোমার হচ্ছে অ্যাসিড হয়, আর একটা বিজারিত হয়ে অ্যালকোহল হয়। ঠিক আছে, তো এটা এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্যানিজাবা বিক্রিয়া। আর একটা আছে কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়াটা হচ্ছে একটা ফেনল, সেখান থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করার যে পদ্ধতি, সেই পদ্ধতির নামটা হচ্ছে কোপ বিক্রিয়া। ঠিক আছে, তো এই কোপ বিক্রিয়া কি ক্যানিজাবা বিক্রিয়া, এগুলো সবই সেটা লেখা আছে, আশা করি বুঝতে পারবো। আমাদের আর এখানে সময় নষ্ট করার সুযোগ নাই, আমরা সামনেরটা আগাই। লাস্টেরটা যেটা বলছে কার্বলিক অ্যাসিড বলা হয় কোনটি, খুব প্রসিদ্ধ একটা নাম, তোমাদের সবার কাছে পরিচিত হতে পারে কার্বলিক অ্যাসিড। তোমরা এটা শুনে থাকবে, যারা সায়েন্সে পড়ে না তারাও কিন্তু এটা শুনে, যে সাপের ভয় কার না আছে, তাই না? সাপ তাড়ানোর কাছে যে অ্যাসিডটা ব্যবহৃত হয় সেটার নাম কার্বলিক অ্যাসিড। বাট এটার সুন্দর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ফেনল। হ্যাঁ, এই ফেনলটা হলো যে বেনজিনের উপরে ওইস থাকবে, বেনজিনের উপরে ওইস, এটা হচ্ছে ফেনল বা এটাকে কার্বলিক অ্যাসিড বলা হয়। এখন তোমাদের এইখানে এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, মানে এটা দেখে মনে হবে তুই বেনজাইল অ্যালকোহল কেন হবে না, এটা তো একটা বেনজিন, তার উপরে যদি অ্যালকোহল থাকে তাহলে এটা কি বেনজাইল অ্যালকোহল বলা হয় না? হয়। এখানে বিষয়টা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করো, CH3OH, হ্যাঁ, এটাকে বলা হয় কার্বিনল। এটা লেখা আছে তোমাদের শিটে, দেখবে কার্বিনল। কি বলা হয়? কার্বিনল। এখন একটা হাইড্রোজেন যদি এখান থেকে প্রতিস্থাপিত হয়, এখান থেকে, তাহলে যেটা হয় CH2OH। আর এই যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, সেখানে যদি একটা বেনজিন আসে, এই যৌগটার নাম হবে হচ্ছে বেনজাইল অ্যালকোহল। সবাই বুঝতে পারছো কিনা? তাহলে ফেনল আর বেনজাইল অ্যালকোহল কিন্তু এক নয়। ফেনল আর বেনজাইল অ্যালকোহল কি এক? না। বেনজাইল অ্যালকোহলটা যদি আমি তোমাকে একটু শর্ট করে বলি, সেটা হলো এটা একটা অ্যালিফেটিক অ্যালকোহল আর এটা একটা অ্যারোমেটিক অ্যালকোহল। ক্লিয়ার কিনা? বেসিক পার্থক্যটা, এটা একটা অ্যালিফেটিক অ্যালকোহল আর এটা একটা কি অ্যারোমেটিক অ্যালকোহল। আর অ্যামিনো বেনজিন, অ্যানিলিন আর হচ্ছে ফিনাইল অ্যাসিটেট,
বেনজিনের উপরে হচ্ছে অ্যাসিটেট যে মূলকটা আছে COCH3 সেটা বসলে যেটা হবে। যাই হোক, এটা নিয়ে আর আমাদের কোনো সমস্যা নাই। আশা করি এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।